একটা সময় ছিল যখন মহাশূন্যে না ছিল কোনো ধ্বনি, কোনো গতি, না ছিল কোনো দিশা, শুধু ছিল এক আত্মা যার একটাই স্পন্দন ছিল, তা হলো মহাদেবের প্রথম জাগরণ। আর সেখান থেকেই জন্ম নেয় 5 কাহিনী, 5 রহস্য, 5 অদৃশ্য দ্বার, যার নাম পঞ্চকৈলাস। এই পঞ্চকৈলাস হলো তিব্বতের প্রধান কৈলাস, উত্তরাখণ্ডের আদি কৈলাস, হিমাচলের শিখণ্ড কৈলাস, কিন্নর কৈলাস ও মণিমহেশ। পঞ্চকৈলাস শুধুই কোনো পর্বত নয়, এ এক ঐশ্বরিক সঙ্গম, যেখানে মিলন হয় আত্মার সাথে এক অদৃশ্য শক্তির, আর সেই শক্তি হলো স্বয়ং শিব। পুরাণ মতে তিব্বতের মানস কৈলাসের সাথে উত্তরাখণ্ডের আদি কৈলাসের এক অদ্ভুত আধ্যাত্মিক যোগ রয়েছে, তাই আদি কৈলাসকে ছোটি কৈলাসও বলা হয়। কথিত আছে মানস সরোবরে বিলীন হওয়ার পর সতী আদি কৈলাসের পার্বতী সরোবরে জন্ম নেন এবং সেখানেই তপস্যা করে তিনি মহাদেবের দর্শন পান। এই আদি কৈলাস হল শিবের আদি বসতি, যেখানে তিনি তাণ্ডব নৃত্য করে সৃষ্টির চক্র স্থির করেন। আগের এপিসোডে আপনারা দেখেছেন আমরা 28শে সেপ্টেম্বর ধারচুলা থেকে বুধি চিয়ালেক পাস ক্রস করে বিকেল 4টে নাগাদ এসে পৌঁছাই নাবিগ্রাম। আর এই এপিসোডে থাকবে আমাদের আদি কৈলাসের পাদদেশে পৌঁছানোর গল্প। সকলকে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। সবার আগে আমি অভি, আর সবাইকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল অভি ও অভিযাত্রী। গুড মর্নিং ফ্রম নাবি ভিলেজ। এখন বাজে ভোর 5টা, এখনও অবধি সূর্যদেবের উদয় হয়নি, জাস্ট হালকা আলো ফুটেছে আকাশে। আর ওয়েদার কিন্তু খুব একটা ভালো বলছে না। আমাদের আজকে আদি কৈলাস দর্শনের প্ল্যানিং আছে। এদিকে মায়ের আবার একটু শ্বাসকষ্ট হয়েছে সারা রাত্রি, তো দেখা যাক কি হয় আপাতত, কিন্তু আকাশে ভালোই মেঘ আছে। গতকাল বিকেলে আমরা যখন নাবি পৌঁছাই তখন মায়ের শরীর ভালোই ছিল। প্রবলেম শুরু হয় ডিনার করে রাতে শোয়ার পর। ভোর 3টে থেকে শ্বাসকষ্ট একটু বেড়ে যায়। 4টের সময় আমরা ঠিক করি মাকে নিয়ে যাব আর্মি ক্যাম্পে। আমাদের ড্রাইভার মতিজি বলে নাবি থেকে গুঞ্জির আর্মি ক্যাম্পের দূরত্ব প্রায় 4 থেকে 5 কিলোমিটার। ভোর 5টার সময় আমরা রওনা দিই আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। এদিকে সানরাইজের একদম তীব্র আলোকছটা, ধীরে ধীরে অরুণালোক রং মাখালো চারিদিকের পাহাড়ের গায়ে। অদ্ভুত এক মায়া যেন ঘিরে থাকে এই নাবিগ্রামকে। কিন্তু এই সুন্দর দৃশ্যকে ছেড়ে মন পড়েছিল তখন মায়ের দিকে। সকালবেলায় মাকে নিয়ে হসপিটালে গেলাম। তারপরে তো ওটা আর্মি ক্যাম্প ছিল, তো আর্মিদেরই হসপিটাল। তো যিনি ডাক্তার ছিলেন তো তিনি অক্সিজেন লাগিয়ে দিলেন। এসপিওটা ছিল 84, তো বললো এখানে নর্মালে 90 থাকে, তো 84 খুব একটা খারাপ নেই। প্রেশার ছিল 110/70, তো বললো ঠিক আছে, অসুবিধা নেই, একটু বেশি করে জল খাক, সব ঠিক হয়ে যাবে। আর একটু তো উইক লাগছিল, তো সারারাত্রি ঘুম হয়নি যার ফলে শ্বাসকষ্টের জন্য। তো বললো জলখাবার খাক, ওষুধ দিল, ওষুধ দিয়ে বললো জলখাবার খাক, জলখাবার খেয়ে তারপরে 3-4 ঘন্টা ঘুমালে শরীর ঠিক হয়ে যাবে। তবে ওপরে যাওয়াটা হচ্ছে পুরোপুরি নিজের ডিসিশন হবে। যদি মনে করে যে উনি যেতে পারবেন তাহলে যাবে, নইলে যাবে না। তো মাও আর ঠিক করেছে মা আর যাবেন না, সবাই রুমেই থাকবে। আমরা দেখি, আমরা এখনো প্ল্যান করিনি। তবে হ্যাঁ, এই একটা ব্যাপার বলতেই হবে, যেটা না বললি না, সেটা হচ্ছে কি স্যালুট টু ইন্ডিয়ান আর্মি। মানে এটা না বললে না, একদম স্যালুট টু ইন্ডিয়ান আর্মি। কারণ ওনারা আছেন বলে এখনো অবধি মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে এরকম পাহাড়ের এইসব জায়গায় আসতে পারে। আপাতত মা এখন সুস্থ আছে, নাস্তা করতে গেছে। দেখা যাক আমরা কখন বেরোই। মোটামুটি এখন বাজে 8:30। আমরা নাভি থেকে স্টার্ট করলাম জলিংটনের উদ্দেশ্যে। মা তো রয়ে গেল নাভির হোমস্টেতে। আর যেটা ভাইয়া আছেন বললো কোনো চিন্তা নেই, তোমরা যাও আদি কৈলাস ঘুরে এসো। কিন্তু কপালের যেটা কি আছে কি নেই সেটা তো পরের কথা, কিন্তু এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে ওয়েদার আবার খারাপ হচ্ছে। নাভি থেকে যখন রওনা দিলাম তখন আকাশ সম্পূর্ণ মেঘলা। হোমস্টেতে কিছু পরিবার ছিলেন যারা আগের দিন জলিংটনে পৌঁছে একটু আদি কৈলাসের দর্শন পাননি, তাই
তাই বারবার মনে মনে মহাদেবকে ডেকে চলেছি, একবার হলেও যেন তার দর্শন পাই আমরা। আমরা চলেছি এখন কুটি ইয়াংতি রিভার নদীর পাশ দিয়ে একদম জলিংকং এর উদ্দেশ্যে। সামনে পড়বে কুটি গ্রাম, প্রায় 11 কিলোমিটার ডিস্টেন্সে আছে এখনো। কুমায়ুনি ভাষায় ইয়াংতি মানে হলো নদী, আর এই কুটি নদী আদি কৈলাসের লিম্পিয়াধুরা রেঞ্জ থেকে উৎপত্তি হয়ে এই কুটি ভ্যালি দিয়ে বয়ে গিয়ে গুঞ্জির কাছে কালী নদীর সাথে মিশে গেছে। कुंती का नाम से तो है ये? हाँ, तो उन्होंने कुटिया बनाया था। अच्छा। तो कुटिया बनाया था तो वो नाम का नाम कुटी रख दिया उन्होंने। আচ্ছা, এই হচ্ছে কুটি গ্রাম, এখানেই চাষবাস হয়। জলিংকং যাবার পথে শেষ গ্রাম হলো এই কুটি গ্রাম। কুটি ইয়াংতি বা কুটি নদীর তীরে প্রায় 3700 মিটার উচ্চতায় অবস্থিত কুটি গ্রাম, যেখানে তিব্বতী ভুটিয়া সম্প্রদায়ের বায়ংশী উপজাতির বাস। শিবপুরাণ, স্কন্দপুরাণ বা কৈলাস খণ্ড অনুসারে এই কুটি গ্রাম থেকেই শুরু হয় মহাদেবের সাম্রাজ্য। মাতা পার্বতী এই কুটি গ্রামে তপস্যা করেই মহাদেবের প্রথম দর্শন পান। তাই শিব পার্বতীর বিয়েতে শিবের বরযাত্রী এই কুটিগ্রাম থেকেই রওনা দেয়। মহাভারতে পাণ্ডবদের মাতা কুন্তী স্বর্গের পথে যাত্রা করার আগে এই কুটিগ্রামেই এক কুটির নির্মাণ করেছিলেন এবং সেইখানে অনেক দিন ছিলেন। সেই থেকেই এই গ্রামের নামকরণ হয় কুটি। কুটি গ্রামে রয়েছে আইটিবিপি চেকপোস্ট, সেখানে আদি কৈলাসের পারমিট শো করাতে হয়। আদি কৈলাসের পারমিটের ডিটেলস আমি আগের এপিসোডে বলে রেখেছি, লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, পারলে চেক করে নেবেন। কুটি থেকে কিছু দূর এগিয়ে পড়ে গণেশ নালা, তবে আমরা যখন গেছিলাম তখন গণেশ নালায় জল ছিল না বললেই চলে। মে জুন মাসে এই গণেশ নালাতেই বরফ গলা জল উপচে পড়ে, পারাপার করতে তখন ভীষণই অসুবিধা হয়। কুটি থেকে পাক খাওয়া রাস্তা ধরে উপরে উঠতে থাকলাম। সামনে তখন ব্রহ্মা পর্বত, মেঘলা আকাশ, মাঝে মাঝে 2-1 ফোঁটা বৃষ্টির জলও পড়ছে। তাই মন ক্রমেই খারাপ হচ্ছিল। এসবের মাঝেই আমরা এসে পৌঁছালাম জলিংকং চেকপোস্ট। আমরা জলিংকং পৌঁছে গেছি। এই হচ্ছে জলিংকং এর গ্রাম, আর এখানে আছে চেকপোস্ট। এখানে জাস্ট আমাদের যে পারমিটগুলো আছে ওগুলোতে চেক করানো হবে। জলিংকং চেকপোস্ট থেকে একটু এগোতেই বাঁ দিকে দেখতে পেলাম আদি কৈলাস। মেঘের মাঝেও যে আদি কৈলাসের দর্শন পাবো তা আমাদের কল্পনাতীত ছিল। সত্যি মহাদেব না চাইলে কিছুই হয় না, প্রথম দর্শনেই যেন আমরা ধন্য। অবশেষে আমরা এসে পৌঁছেছি জলিংকংয়ে। আর জলিংকংয়ে আমাদের যে কপালটা ছিল, আমরা তো ভেবেছিলাম আর দেখাই হবে না, কিন্তু এই মেঘের মধ্যেও বাবা এসেছে সামনে। এই হচ্ছে আদি কৈলাস। হর হর মহাদেব। রানু আসতে পারেনি, কিছু কারণবশত রানু আসতে পারেনি আমাদের সাথে এই আদি কৈলাস দর্শনে, কিন্তু রানু যেটা পাঠিয়েছে আমার সাথে সেটা হলো বাবা শিবজি। জীবন যেন সার্থক হচ্ছে ক্ষণে ক্ষণে। সামনে আমার শিব আর পেছনে আদি কৈলাস। হর হর মহাদেব। আমরা আদি কৈলাসকে নিয়ে যাত্রা শুরু করলাম। এদিক দিয়ে হচ্ছে পার্বতী সরোবর, আমরা এদিকে যাব। পার্বতী সরোবর মোটামুটি 2 কিলোমিটার মতন হাঁটতে হবে আমাদের। তারপর ওখান থেকে যাব আমরা গৌরীকুণ্ড। প্রচণ্ড হাওয়া বইছে, মানে ঠান্ডা তো ভালোই আছে, যা বুঝতেই পারছেন সবার অবস্থা দেখে। তো হাওয়াও চলছে প্রচণ্ড। আর পিছনে আমার আদি কৈলাস, সাথে শিবজি, রানুর দেওয়া শিবজি দর্শন। এই শিবজির দর্শন করালে রানুর দর্শন হবে বলেছে। এই হচ্ছে রাস্তা। এখনো আমরা অনেকটা নিচেই আছি, যেতে হবে আমাদের ওই ওপরটায়, যেখানে ঘোরা যাচ্ছে ওই ওপরটায়। এই জায়গাটা থেকে খানাইটা একটু শুরু হচ্ছে। এই হচ্ছে আদি কৈলাস। হর হর মহাদেব। এই রাস্তা ধরে আমাদের ওই রাস্তার ওই পারে যেতে হবে, ওদিকেই হচ্ছে পার্বতী সরোবর।
আর বাবা আস্তে আস্তে মেঘের আড়ালে। এটা শর্টকাট আছে, তো ঘুরে আসতে হবে। চলো, পারবে আপনি পারবে। এটা একটা চোরবাট আছে, আমরা এই চোরবাটটা ধরবো, নইলে অতটা ঘুরে আসতে হবে। তবে আপনারা যারা আসবেন চেষ্টা করবেন চোরবাট অ্যাভয়েড করতে। জলিংকংয়ের উচ্চতা প্রায় 14,400 ফিট আর পার্বতী সরোবরের উচ্চতা প্রায় 15,200 ফিট। এই 2 থেকে 3 কিলোমিটারে প্রায় 800 ফিট উচ্চতা গেইন হয়। আমরা ওই নিচে ছিলাম, আদি কৈলাস আস্তে আস্তে ঢেকে যাচ্ছে, হেঁটে চলেছি। এখনো অবধি সেরকম অসুবিধা হয়নি, কথা বলতে গিয়ে যা একটু হাঁপ লাগছে, বাকি ঠিকই আছে। খুব একটা চড়াই পার্বতী সরোবর অবধি নেই, আরও 1 কিলোমিটার মতন বাকি আছে পার্বতী সরোবর পৌঁছাতে। এদিকের আকাশটা দেখুন কত পরিষ্কার, মেঘ আছে কিন্তু আকাশ নীল, আর এদিকটা পুরো মেঘলা। और कितना दूर है भैया? और कितना दूर है? कितना किलोमीटर आए हैं हम लोग? 1 किलोमीटर हुआ और 1.5 किलोमीटर बचा है। हाँ, पास ही गया अभी बैंडी से मंदिर। टोटल कितना किलोमीटर है वो जॉलिंग को नीचे से? टोटल 7-8 किलोमीटर वो पार्वती सरोवर करके गौरीकुंड। अच्छा, और गौरीकुंड क्या ऊपर से जाना है या फिर घूम के उधर से? यहाँ से ऐसा घूम के अच्छा, गौरीकुंड वाला रास्ता थोड़ा ज़्यादा चढ़ाई है ना? थोड़ा दिक्कत होती है। हाँ, ये तो फिर भी सही है। हाँ, ये तो नॉर्मल है। हाँ, वो है पार्वती सरोवर। हाँ, इसके पीछे लेक है, बड़ा सा एक लेक है इसके पीछे। अच्छा, तो कितना रेट लेते हो आप लोग 3,000। पूरा एकदम गौरीकुंड करके? हाँ ये क्या यूनियन का रेट है? हाँ, जी इसका रेट है। चलिए, हर हर महादेव। ওইখানটা গিয়ে আবার একটু চড়াই রাস্তা আছে। आदि कैलाश धाम में आपका स्वागत है। আর এই হচ্ছে পার্বতী সরোবর। এখন অনেকটা এর ঠিক পেছনটা গেলেই হচ্ছে সরোবরটা দেখা যাবে। এখন তো এটা মন্দির আছে, আর এই দিক থেকে বেরিয়ে এসে এই ওপরটা দিয়ে গেলে পড়বে হচ্ছে গৌরীকুণ্ড। ভিপি খেতি পড়বে, তারপর পড়বে গৌরীকুণ্ড। এই হচ্ছে পার্বতী সরোবর। এই হচ্ছে পার্বতী সরোবরের মন্দির, কিন্তু এর ভেতর ক্যামেরা অ্যালাউ নেই। হর হর মহাদেব। এই যে সামনে আমাদের আদি কৈলাস দর্শন দিয়েছেন, একদম টপ দেখা যাচ্ছে আদি কৈলাসের।
আর নিচে হচ্ছে পার্বতী সরোবর। আহা, সত্যি ঐশ্বরিক রূপের। আদি কৈলাস বলা হয় এখানে তপস্যা করলে শিব প্রাপ্তি হয়। মহাভারতের যুদ্ধের আগে ভীম ও অর্জুন এই স্থানে বসেই তপস্যা করে মহাদেবের দর্শন পান। লঙ্কেশ্বর রাবণ এখানেই তপস্যা করে মহাদেবের থেকে 10টি মাথার বরদান লাভ করেন। এই স্থানেই ব্রহ্মা বেদ রচনা করেন। ব্যাসদেব এখানেই মহাভারতের কাহিনী মনে মনে ভেবে ফেলেন। আসলে শিবশক্তির কেন্দ্র হলো এই আদি কৈলাস। মনে করা হয় আদি কৈলাস হলো শিবের ধ্যানস্ব রূপ। এখানেই তিনি কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও পার্বতীকে নিয়ে বসবাস করেন। তবে আদি কৈলাস দর্শনের পর আমি ব্যক্তিগতভাবে এক আলাদা শিবশক্তি অনুভব করেছিলাম, যা বলে বোঝানো সম্ভব নয়। এত দেরিতে পৌঁছে এত মেঘের মাঝেও যে আমরা আদি কৈলাস দর্শন করতে পারবো তা ভাবতেই পারিনি। এই আদি কৈলাসে রানুর দেওয়া শিবের অভিষেক করিয়ে বাড়ি ফিরে রানুর হাতে তুলে দিয়েছিলাম। সত্যি এই মুহূর্ত জীবনের স্মৃতির পাতায় এক অনন্য স্থান নিয়ে থাকবে। আমরা ধন্য, আমরা মুগ্ধ। হর হর মহাদেব। আমাদের সকালবেলা 5টার সময় বেরিয়ে আসার কথা ছিল এখানে, কিন্তু সেটা আমরা করতে পারিনি। তার কারণ মায়ের শরীর খারাপ। মাকে আবার সেই আর্মি হসপিটালে নিয়ে গিয়ে সেখানে অক্সিজেন দিয়ে ঠিক করে তারপরে রুমে রেখে আমরা যখন বেরোই তখন ঘড়িতে বাজে 8:30। এখানে যখন পৌঁছাই তখন প্রায় 9:30। তখন মেঘলা আকাশ। তখন ভাবতেও পারিনি যে পুরো আমাদের দর্শন খুব ভালোভাবে হবে। কিন্তু এখন দেখুন, পুরো সামনে একদম নীল আকাশ, আদি কৈলাস, আর এই যে রানুর দেওয়া শিব। সত্যি ঐশ্বরিক দৃশ্য। এই আদি কৈলাস পর্বতের গায়ে রোদ্দুর এসে পড়েছে। এদিকে একজনের বমি হচ্ছে হাই অল্টিটিউডে। এই হচ্ছে পার্বতী কুণ্ডের মন্দির। এখানে আমাদের রানু যে শিব পার্টি ছিল সেই শিবের এখানে অভিষেক করালাম। আমরা পার্বতী সরোবরকে পিছনে রেখে আদি কৈলাসকে সামনে নিয়ে আমরা এগিয়ে চলেছি এবারে গৌরীকুণ্ডের দিকে। গৌরীকুণ্ড হচ্ছে আরও চড়াই। এটা হচ্ছে রাস্তাটা। আমরা ভাবলাম চোরবার দিয়ে যাব, চোরবার দিয়ে যাচ্ছি আমরা। প্রসঙ্গত জানিয়ে রাখি, যে কোনো ট্রেকে সবসময় নিজের জল ক্যারি করা উচিত। হাই অল্টিটিউডের বেস্ট মেডিসিন হচ্ছে পানীয় জল। আমাদের সামনে একজন হাই অল্টিটিউড সিকনেসের কারণে বমি করছিলেন, কিন্তু ওনাদের কারোর কাছে কোনো জল ছিল না। আমি ওনাদের আমার জলের বোতলটা দিয়ে দিই এবং ওনাদের বলি ধীরে ধীরে নিচে নেমে যেতে। হাই অল্টিটিউডে অক্সিজেন কম থাকার কারণে জিভ শুকিয়ে মোটা হয়ে যায় আর কথা জড়িয়ে যায়। তাই ট্রেকের সময় 10-15 মিনিট অন্তর এক ঢোক করে জল খাওয়া উচিত। এই চোরবারটা দিয়ে আমরা ওপরে উঠে এলাম। বাবারা ওই রাস্তা দিয়ে আসছে, আর দূরে পার্বতী সরোবর। দূরে ওই যে সবুজ চালা কমলা পতাকার মন্দির দেখা যাচ্ছে, ওইখানে আমরা ছিলাম। এখন ওখান থেকে আমরা এখানে। ধীরে ধীরে আমরা পার্বতী সরোবর থেকে উপরে উঠতে থাকলাম। রাস্তা আরও চড়াই হতে শুরু করলো। সামনের চড়াই ভেঙে উপরে উঠতেই দেখা গেল নিচে ভীম কি খেতি। এই হচ্ছে রাস্তা। ট্রেকিং ট্রেকিং ছাড়া এখানে আর কোনো অপশান নেই। ঘোড়া আছে, ঘোড়া যায়। প্রচণ্ড হাওয়া আর সামনে আদি কৈলাসকে রেখে আমরা এগিয়ে চললাম ভীমকি খেতির দিকে। মাসি একটু থকে গেছে, বসে আছে, দেখা যাক কি করে। তবে আমরা নেমে যাই এখন। হা হা খুলেছে কৈলাসের মুকুট। চলো চলো বাবা, চলো চলো। তবে আমি যে আমার ষাটোর্ধ্ব বাবাকে নিয়ে আদি কৈলাস দর্শন করে পার্বতী সরোবর হয়ে গৌরীকুণ্ডের দিকে এগোতে পারবো তা আমার কল্পনারও বাইরে ছিল। সত্যি জীবন যেন ধন্য, সবই মহাদেবের ইচ্ছা।
ওই ওপরটায় আমরা ছিলাম যেখানে হনুমানজির পতাকা উঠছে। এবারে যাব এই ওপরটায়। কথিত আছে দাপর যুগে অজ্ঞাতবাসের সময় ভীম এইখানে ধান চাষ করেছিলেন। সেই থেকে আজও এখানে প্রতি বছর নিজে থেকেই ধান উৎপন্ন হয় আর তা নিজে থেকেই মিলিয়ে যায়। প্রায় 16,000 ফিট উচ্চতায় এত প্রতিকূল আবহাওয়ায় যেখানে কোনো বড় গাছ নেই আর অন্য কোনো ফসল উৎপন্ন হয় না, সেখানে নিজে থেকেই ধান উৎপন্ন হয়। সত্যি এ যেন এক আশ্চর্য। তবে আমরা ধান দেখতে পাইনি, যারা মে জুন মাসে যায় তারা এইখানে ফলে থাকা ধান দেখতে পায়। দেখলাম আমাদের রেস্ট হয়ে গেল, আবার আমরা গৌরীকুণ্ডের পথে হাঁটা লাগাচ্ছি। গৌরীকুণ্ডের রাস্তাটা হচ্ছে ওই যে যেটা পাহাড়ে ধরে 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 উঠে গেছে নদীর পাশ দিয়ে, ছোট ঝর্ণাটার পাশ দিয়ে, ওইটা সেটাই হচ্ছে গৌরীকুণ্ডের রাস্তা। একদম আদি কৈলাসের কোলে গিয়ে আমরা নামবো। চলো, হর হর মহাদেব। ওই ওপরটায় ছিলাম, ওটা দিয়ে নেমে আসছি আস্তে আস্তে। আমি নেমে গেছি, বাবা নামছে, আর যেতে হবে ওই ওপরটায়। গৌরীকুণ্ডের দিকে আমরাই হাঁটছি, আর কেউ নেই দেখছি। প্রচুর ওপরে উঠতে হবে এখনো প্রায় 3-4 কিলোমিটার। এই হচ্ছে গৌরীকুণ্ডের রাস্তা, ওই ওপরের চড়াই উঠতে হবে আমাদের। এই হচ্ছে রাস্তার অবস্থা। যে কোনো সময় পাথর গড়িয়ে আসে এখান থেকে। গৌরীকুণ্ডের দিকে যাচ্ছি, কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে। কষ্টটা এই কারণে হচ্ছে, আমার ব্যাগে যে জলটা ছিল, একজনের বমি হয়েছিল, আমি সেখানে তাকে দিয়ে দিয়েছি। এবার আমার কাছে জল নেই। আমার ভাইয়ের কাছে জল আছে, সে আগে গিয়ে গেছে। বাবার কাছে জলটা শেষ হয়ে গেছে, বাবা আর যাবে না, বাবা পাচ্ছে না, তাই বাবা নেমে যাচ্ছে। আমি একা হয়ে গেছি, আমার জলের অভাব হয়ে গেছে। তো দেখা যাক, কিছু দূর যাই, দেখি কতটা কি যেতে পারি। আরও অনেকটা চড়াই উঠতে হবে, প্রায় হাফও আসিনি এখনও আমরা। আর এই হচ্ছে নিচে, তবে অনেকটাই এগিয়ে এসেছি। ওই দূরে হচ্ছে জলিংকং, জলিংকং থেকে উঠে এসেছি। পেছনের দিকে ছিল পার্বতী সরোবর। এই হচ্ছে রাস্তা গৌরীকুণ্ডের। কেউ নেই, সামনে কিছুজন গেছে, বাকি আর কেউ নেই। গৌরীকুণ্ড যাওয়ার রাস্তায় পাহাড়ের মাঝে একা বসে আছি, কেউ নেই। দেখুন চারদিক দেখুন, কেউ নেই। এরকম পাহাড় মাথার উপরে আমার, আর এই হচ্ছে রাস্তা, এদিকেই যাবো। এই নেমে গেছে খাই, কখন কি ওপর থেকে ধসে আসবে কেউ জানে না। বাবার কি লীলা দেখুন, ওপরে একজন বমি করছিল, তাদের কাছে জল ছিল না, আমি জল দিয়েছিলাম। এখন আমার জল তেষ্টা পাওয়া, খুব অনেকক্ষণ ধরে পেয়েছিল জল তেষ্টা, জল পাচ্ছিলাম না, একজন আমাকে জল দিলেন। যত উচ্চতা বাড়ছে গৌরীকুণ্ডের রাস্তা খারাপ থেকে খারাপতর হচ্ছে। এক একটা স্টেপ নিতেও যেন শরীরের কষ্ট হচ্ছে, কারণ একটাই, কাছে জল ছিল না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। যারা উপরে গেছিল সবাই প্রায় নেমে গেছে। মনে মনে ভেবেছিলাম এবারে আর হয়তো হবে না। তখনই সামনে আবির্ভাব হয়েছিল 4 জন। তাদের থেকে পেলাম জল। তাদের অনিচ্ছার কারণে আমি ভিডিও করিনি, কারণ তারা বলেছিলেন তারা চান না জলদানের ভিডিও করতে, এটা মানুষের ধর্ম। তাই তাদের সেই কথাকে সম্মান জানিয়ে আমি ভিডিও করিনি। তবে এটুকু বুঝেছি, জীবনের সবথেকে কঠিন অথচ নির্মল কাজ হলো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, আর সেটাই যেন মহাদেব দর্শন, ঈশ্বর দর্শন। তাই ভালো থাকুক তারা, মানুষকে, সমাজকে ভালো রাখে যারা। হর হর মহাদেব। গৌরীকুণ্ড যাচ্ছি, আর কেউ নেই আমার সাথে, আমি একা। ওপর থেকে সবাই রিটার্ন করে গেছে, স্নোফলস হচ্ছে, জানি না পৌঁছতে পারবো কিনা। এই হচ্ছে শেষের দিকের রাস্তা, তবু এগিয়ে চলেছি বাবার নাম নিয়ে, জানি না কি হবে।
সামনে লেখা গৌরীকুণ্ড। আমার শরীর আর চলছে না, আমি জানি না ওইটুকু আর যেতে পারবো কিনা, তবে চেষ্টা করছি। সার্থক, এই হচ্ছে গৌরীকুণ্ড। আদি কৈলাস ঢেকে গেছে। আর বেশি দূর যাবো না আমি। ঘোরাল্লা বললো ওয়েদার খারাপ, নেমে যেতে। পুরাণ মতে পার্বতী হলো শক্তির রূপ আর গৌরী হলো শুদ্ধ শান্ত সৌম্যরূপ। পার্বতীর গায়ের রং শ্যামবর্ণ হওয়ায় তিনি যখন অপমানিত বোধ করেন তখন তিনি এই স্থানেই কঠোর তপস্যা করেন এবং ব্রহ্মার আশীর্বাদে উজ্জ্বল সোনালী বর্ণ ধারণ করেন। তাই বলা হয় পার্বতী সরোবর দর্শন করে গৌরীকুণ্ড দর্শন করলে আদি কৈলাসের যাত্রাপথ সম্পূর্ণ হয়। গৌরীকুণ্ড থেকে নেমে চলেছি। এই জায়গার পরে বাবা আর যায়নি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ক্যামেরা এখন আর করছি না, একদম নিচে নেমে ক্যামেরা করছি। প্রায় হাফ রাস্তা আমি চলে এসেছি নামতে নামতে, আর হাফ রাস্তা বাকি। এই যে জলিঙ্গমানেরটাই সামনে, তাড়াতাড়ি নেমে যেতে হবে। ওয়েদার খুব খারাপ হয়ে গেছে, একদিকে রোদ্দুর, কিন্তু এই দিকটা পুরো ঘন মেঘ একদম। এই সেই মন্দির যেটা উপর থেকে দেখছিলাম, এখন সেই মন্দিরের সামনে আমরা, আর সামনে বিশাল ত্রিশূল। এই হচ্ছে মন্দির শিবের। আর একটা জিনিস আপনাদের দেখাই, অনেক কষ্টে গৌরীকুণ্ড উঠেছি, আর গৌরীকুণ্ড উঠেই যেটা পেয়েছি সেটা হলো এই পাথরটা। এই পাথরটা একদম পেয়েছি গৌরীকুণ্ডের একদম সামনে থেকে। এই পাথরটার শেপ হচ্ছে পুরো কিন্নর কৈলাসের মতন। যারা হিমাচলে কিন্নর কৈলাস গেছেন বা দেখেছেন তারা ভালোভাবে বলতে পারবেন। আমার তো দেখে তাই মনে হয়েছে, এবং একজন রাস্তায় এক ঘোড়াওয়ালার সাথে দেখা হলো, সেও বলল যে হিমাচলের কিন্নর কৈলাসের পাথর, এটাকে রানুকে দেব। সবই বাবার কৃপা। At Adi Kailash, every step is a prayer, every breath is a meditation. সত্যি প্রত্যেকটা পদক্ষেপই যেন একটা প্রার্থনা, আর প্রত্যেকটা শ্বাস যেন একটা ধ্যান, শিবের আরাধনা। সত্যি এই ভ্যালি আমরা ছেড়ে চললাম। দর্শন আমাদের খুব ভালো হয়ে গেছে। এবারে গাড়িতে বসে পড়েছি, এবারে টুয়ার্ডস নাভি। নাভির হোমস্টেতে মা আছে, এবারে ওদিকের খবর নিতে হবে কীরকম কী কন্ডিশন না কন্ডিশন। আপাতত দর্শন খুব ভালোই হয়েছে আমাদের। आगे अभी अभी आपके আচ্ছা, लिए এই आया है। সামনে হচ্ছে পাণ্ডব পর্বত। এখানে এখন আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু মাথায় কোনো বরফ ছিল না, এখন কিন্তু বরফ হয়েছে মাথায়। इनका रास्ता है। আমরা নাভিতে পৌঁছে এখন ঘুরতে বেরিয়েছি বিকালটা। ये कहाँ पर है वो? क्या है? आटा आटा बनता आटा आटा बनता है इसका। अच्छा। चिल्ली आटा कैसे बनेगा? ये पीसती है ना चक्की हाँ। में, पानी चक्की में तब बनता है। अच्छा, आप यहाँ पे ही रहते हो? नहीं तो जाते हैं हम अब नवंबर में जाते हैं नवंबर में कहाँ जाते हो? काटुला। अच्छा, और ये सब क्या है? ये इसका नल्ला है। इसका हाँ घुसाएगा बेटा। कहाँ के हो? कलकत्ता। कलकत्ता। এটা হচ্ছে নাভির 200 বছরের পুরনো বার্ড হাউস। তবে টয়লেট কিন্তু অ্যাটাচ নয়, সব বাইরে। টয়লেট অ্যাটাচ নেই, না পুরো মাটির ওপরে কাঠের তক্তা দিয়ে। আর এই হচ্ছে রুম, মাটির রুম। আর এই হচ্ছে জানলা। दुर्गा पूजा का छुट्टी होगा ना, छवि में आ जाता है। তো এই হচ্ছে 200 বছরের পুরনো মাড হাউস। যদি কেউ থাকতে চান তাহলে এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। आपका कॉन्टैक्ट करने से होगा? जी हाँ, मतलब कॉन्टैक्ट नंबर ये है 9258662694। व्हाट्सएप नंबर है
9458306050 ঠিক এই হচ্ছে মনস্কামনেশ্বর মহাদেব, নাবিগ্রামের খুব জাগ্রত মন্দির। আপনার যদি কোনো মনস্কামনা থাকে তাহলে এইভাবে এইখানে এরকম বেঁধে দিয়ে যেতে হয় এই মনস্কামনেশ্বর মহাদেবের কাছে। মনস্কামনেশ্বর মহাদেবের মন্দির দর্শন করে আমরা ঢুকে যাই রুমে। শরীর টায়ার্ড থাকায় তাড়াতাড়ি করে নিই সেই দিনের রাতের ডিনার। এই এপিসোড এখানেই শেষ করলাম। পরের এপিসোডে থাকবে আমাদের ওম পর্বত দর্শন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এটুকুই, পরের দিন দেখা হচ্ছে নতুন এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।